বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন লাইভ ক্লাস থেকে সবাইকে স্বাগতম। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজন কোভিডকালীন সময়ে লেখাপড়ার কন্টিনিউ করার জন্য আমরা তোমাদের জন্য এই অনলাইন লাইভ ক্লাসের আয়োজন করেছি। আমি খুব আশাবাদী যে তোমরা বেশ ভালোভাবেই ক্লাস অনুসরণ করছো। এভাবে ক্লাস অনুসরণ করলে এবং নিয়মিত অ্যাসাইনমেন্ট জমা দিলে আশা করি তোমরা লেখাপড়ায় এগিয়ে যেতে পারবে। আজ 22শে আগস্ট 2021 খ্রিস্টাব্দ। বিষয় কোড 66432, বিষয় সার্ভেইং 1। এটি তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস। আলোচনা করব নবম অধ্যায় নিয়ে। তোমরা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? যথারীতি আজ রবিবার 11টা 30 থেকে ক্লাস, সপ্তাহের দ্বিতীয় ক্লাস বুধবার 10টা 45 থেকে। আজ আলোচনা করব, গত ক্লাসে আমরা এই আগে 1 নম্বর 2 নম্বর আলোচনা করেছি। আজ আলোচনা করব শিকল জরিপের ভুল ভ্রান্তি। আজকের পূর্ব আলোচনা অর্থাৎ আগের অধ্যায়গুলি নিয়ে আমরা একটু কথা বলি। গত ক্লাসে আমরা শেষ করতেছিলাম ফিতার সাহায্যে মাঠে লম্ব সংস্থাপন এই জায়গায়, কিন্তু কারিগরি কারণে, টেকনিক্যাল সমস্যার কারণে আমরা কন্টিনিউ করতে পারিনি। আর তোমাদের হাজিরা আমি 20 মিনিটের জন্য ওপেন করছি। এটা 20 মিনিট অ্যাক্টিভ থাকবে, এরপর এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি এর ভিতরেই তোমরা নিজ নিজ হাজিরা কমপ্লিট করে ক্লাসে মনোযোগী হবে। ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ, হাজিরা তো হবেই। হ্যাঁ, হাজিরা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তোমরা আশা করি এখন হাজিরা অংশগ্রহণ করো। ফিতার সাহায্যে মাঠে লম্ব স্থাপন। গত ক্লাসে আমরা 3, 4, 5 পদ্ধতিতে আলোচনা করেছিলাম যে মাঠে কিভাবে 3, 4, 5 পদ্ধতিতে ফিতার সাহায্যে লম্ব স্থাপন করা যায়। তিন চার পাঁচ পদ্ধতি ছিল এটা। 3, 4, 5 খুব গুরুত্বপূর্ণ, একবারে এটা তোমার সব সময় সার্ভেইংয়ে লাগবে। 3, 4, 5 পদ্ধতি, এই পদ্ধতিতে করতে পারো। এটা গত ক্লাসে ব্যাপক আলোচনা হয়েছে। আজ আমরা কথা বলবো আর একটা পদ্ধতি আছে, যে কোনো রেখার উপর লম্ব স্থাপনের জন্য তুমি এই বিন্দু থেকে মনে করো এই শিকল রেখার উপরে, এই বি শিকল রেখার উপরে লম্ব স্থাপন করবে। এই ক্ষেত্রে তুমি একটা টেপ নিয়ে, মেজারিং টেপ নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ আঁকতে থাকো। এইভাবে একটা বৃত্তচাপ আঁকো এবং বৃত্তচাপের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা মনে করো এখানে 3 মিটার আছে। এরপর তুমি দৈর্ঘ্যটা আস্তে আস্তে ছোট করতে থাকো। হ্যাঁ, এক সময় দেখবে যে জাস্ট এই বিন্দুতে টাচ করবে। যখন এই বিন্দুতে শুধুমাত্র টাচ করবে, সেই বিন্দুটাই হবে লম্ব। যখন শুধু টাচ করবে, যখন এই দৈর্ঘ্যটা বেশি থাকবে, ফিতার দৈর্ঘ্যটা বেশি থাকবে, তখন তো এটা ফিতাকে 2টা বিন্দুতে কাট করবে। এই 2টা বিন্দুর দূরত্বের মধ্যবিন্দু লম্ব এইভাবে নির্ণয় করতে পারো। অথবা ফিতার দৈর্ঘ্যটা আস্তে আস্তে কমাতে কমাতে এক সময় দেখবে যে ফিতাটা শুধু একটা বিন্দুতে টাচ করে। যেই বিন্দুতে টাচ করে সেই বিন্দুটাই হচ্ছে লম্ব বিন্দু। তোমরা ক্লাস 10-এ একটা উপপাদ্য পড়ছিলা যে কোনো একটা বিন্দু থেকে একটি সরল রেখার উপর যতগুলি রেখা টানা যাবে, সবচেয়ে ছোট রেখাটাই হচ্ছে লম্ব। এটা স্মৃতিসৌধ না, সবচেয়ে ছোট রেখাটাই লম্ব। অর্থাৎ একটা বিন্দু থেকে কোনো রেখার উপর যতগুলি রেখা টানবা, এর ভিতরে সবচেয়ে
শর্টেস্ট ডিস্টেন্স ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই হচ্ছে মাঠে ফিতার সাহায্যে লম্ব স্থাপনের পদ্ধতি। এরপর আমরা নতুন চ্যাপ্টারে শুরু করছি, নবম অধ্যায়, শিকল জরিপের ভুল ভ্রান্তি। আমরা যে শিকল দিয়ে এত কাজ করতে যাচ্ছি, এই কাজ করতে গিয়ে অনেক ধরনের ভুল ভ্রান্তি আসবে এবং সেই ভুল ভ্রান্তি কীভাবে উত্তরণ হবে, অর্থাৎ সেই ভুল ভ্রান্তি থেকে কীভাবে আমরা সঠিক মানটা পাবো সেই নিয়ে আলোচনা করব। শিকল জরিপে 3 ধরনের ভুলভ্রান্তি হয়। একটা হচ্ছে পুঞ্জীভূত, এটা বাংলা শব্দ থেকে বোঝা যাচ্ছে যে জমাকৃত, অর্থাৎ ভুল ক্রমান্বয়ে জমা হতে থাকে, এটা হচ্ছে পুঞ্জীভূত ভ্রান্তি। আর ক্ষতিপূরক ভ্রান্তি, এটা র্যান্ডম ভ্রান্তি, কখনো ভুল হচ্ছে বেশি, কখনো ভুল হচ্ছে কম, কোনো নিয়ম মানা হচ্ছে না, এই ধরনের ভ্রান্তি। পুঞ্জীভূত ভ্রান্তিতে বোঝা যাচ্ছে যে একই ধরনের ভ্রান্তি বারবার হচ্ছে। আর ক্ষতিপূরক ভ্রান্তিতে এক এক সময় এক এক ধরনের ভ্রান্তি হচ্ছে, এটা হচ্ছে ক্ষতিপূরক ভ্রান্তি। এরপরটা হচ্ছে ভুল বা মিস্টেক, অর্থাৎ ব্যক্তিগত সমস্যার কারণে যেসব হয় সেগুলি হচ্ছে ভুল বা মিস্টেক। তাহলে এখন আসো, জরিপকালে যদি শিকলের দৈর্ঘ্য শুধু অতিরিক্ত লম্বা বা শুধু অতিরিক্ত খাটো হয়ে থাকে তখন পরিমাপের ভ্রান্তিকে পুঞ্জীভূত ভ্রান্তি বলে। অর্থাৎ লম্বা হলে শুধু লম্বা হয়, খাটো হয় না, অথবা শিকল খাটো হলে শুধু খাটো হয়। অর্থাৎ একটা শিকল দৈর্ঘ্য দেখা গেল যে 10 সেন্টিমিটার লম্বা, তাহলে এই এটা দিয়ে যদি শুধু কাজ করি তাহলে প্রত্যেকবার 10 সেন্টিমিটারের লম্বার একটা ভ্রান্তি যোগ হইতে থাকবে। আবার যদি শিকলটা খাটো থাকে, 10 সেন্টিমিটার শর্ট থাকে, তাইলে এই শিকলটা যতবার আমরা ব্যবহার করতে থাকব ততবারই এটা নেগেটিভ ভ্রান্তিটা যোগ হইতে থাকবে। অর্থাৎ ততবারই এই যে 10 সেন্টিমিটার শর্ট ছিল, এই শর্টটা প্রত্যেকবার যুক্ত হতে থাকবে। সুতরাং এই ধরনের ভ্রান্তিকে বলা হয় পুঞ্জীভূত ভ্রান্তি। অর্থাৎ যেই ভ্রান্তিটা বারবার রেন্ডারিং হয়, বারবার যোগ হয়, রিডান্ডেন্ট হয়, সেইটাকে বলা হয় পুঞ্জীভূত ভ্রান্তি। এটা 2 ধরনের, ধনাত্মক পুঞ্জীভূত ভ্রান্তি এবং ঋণাত্মক পুঞ্জীভূত ভ্রান্তি। এটা নিয়ে আমরা ডিটেইল পরে কথা বলবো। ক্ষতিপূরক ভ্রান্তি, এই জরিপকালে শিকলের দৈর্ঘ্য যদি একবার বাড়ে আবার কমে, অথবা একবার কমে আবার বাড়ে, এই ধরনের যদি হয়, যেহেতু এই ধরনের ভ্রান্তিতে খুব বৃহৎ প্রভাব ফেলে না, কারণ এটা কখনো বাড়তেছে, হয়তো কখনো 10 সেন্টিমিটার বেড়ে গেল, আবার কখনো 10 সেন্টিমিটার কমে গেল, তাহলে এই ধরনের ভ্রান্তিতে খুব একটা সমস্যা দেখা দেয় না। এটাকে দুর্ঘটনামূলক ভ্রান্তিও বলা হয়। যেমন ধরো, তুমি শিকল দিয়ে কাজ করতে বের হলে, সকালে কাজ করতে যাচ্ছ, তখন তাপমাত্রা এক ধরনের, অর্থাৎ অপেক্ষাকৃত কম, এই অবস্থায় শিকলের যেই দৈর্ঘ্য, আবার দুপুরের দিকে অর্থাৎ 11টা-12টার দিকে প্রখর রোদের কারণে শিকলের দৈর্ঘ্য কিছুটা বেড়ে যেতে পারে। আবার বিকেলে তাপমাত্রা কমার কারণে সেটা আবার কম হয়ে যেতে পারে। এই যে একই দিন কাজ করতে গিয়ে কখনো দৈর্ঘ্য বেড়ে গেল আবার কমে গেল, এই ধরনের ভ্রান্তির কারণে এটা টোটাল যেই মেজারমেন্ট, সেই মেজারমেন্টে খুব বেশি প্রভাব ফেলে না। এই ধরনের এই ভ্রান্তিটা খুব ক্ষতিপূরক, এটা ক্ষতিকারক হইলেও ক্ষতিপূরক এটা। এরপর ভুল বা মিস্টেক, এটা হয় হচ্ছে অমনোযোগিতার কারণে, অভিজ্ঞতার কারণে, সন্দেহ প্রবণতা, উপযুক্ত বিচার বিবেচনার অভাব, ভুলগুলি হয়ে থাকে। এই তালিকা নিচে দেওয়া হলো। অর্থাৎ অভিজ্ঞতা কম থাকলে, এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করে ভুল ভ্রান্তি হবে কিনা। যেমন তীর হারিয়ে ফেলা ও গণনায় ভুল করা। যেমন কাজ শুরু করতে যখন যাওয়া হয়, তোমাদের আগে প্রথম দিকে বলা হয়েছিল যে শিকল জরিপে 2 জন লোক থাকবে শিকলে, একজন ফলোয়ার আর একজন লিডার। লিডারের হাতে কাজ শুরুতেই 10টা অ্যারো বা তীর থাকবে। সে প্রত্যেকটা তীরের শুরুতেই একটা করে, প্রত্যেকটা শিকলের মাথায় একটা করে তীর লাগাবে, এবং যে ফলোয়ার আছে পিছনে থাকবে, সে প্রত্যেকটা অ্যারো বা তীর তুলে নিবে। অর্থাৎ এই তীর সংখ্যা গণনা করে বুঝতে পারবো যে কতটা শিকল পরিমাপ করা হয়ে গেছে।
এখানে প্রত্যেকটা শিকল মনে রাখা সম্ভব হয় না, অনেক 20-25 শিকল পরিমাপ করা হলে তখন দেখা যায় যে 2-1টা শিকলের পরিমাপ ভুল হয়ে গেছে। যেখানে আমরা 1 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটারের ভ্রান্তি নিয়ে এত হিসাব নিকাশ করছি, এখানে দেখা যাচ্ছে যে 2-1টা শিকল ভুল হয়ে যাবে। এই যে তীর হারিয়ে গেলে বা গণনায় ভুল করলে, তীরের স্থানচ্যুতি হলে বা সঠিকভাবে না বসালে, এই যে অমনোযোগীভাবে কাজ করলে তীর যেখানে বসানো, অ্যারোর শিকলের মাথায় তীর সঠিকভাবে না বসায় কিছুটা সামনে বসালো বা কিছুটা পিছনে বসালো, এই ধরনের কাজ করলে, অসতর্কভাবে কাজ করলে, ভুল পাঠ গ্রহণ করা, হ্যাঁ, পাঠটা ভুল গ্রহণ করা, এখানে শিকলে যত লিঙ্ক আসছে ওই লিঙ্ক সংখ্যা সঠিক না বলা, চিহ্নিত বিন্দুতে সঠিকভাবে হাতল না ধরা, জরিপলিপিতে ভুল লেখা, ফিল্ড বুকে ভুল লেখা, পুরাতন ফিতা ভুল লেখা, অর্থাৎ 765 আছে, এটা লিখলো হলো 756, ভুলবশত এই যে একটা সংখ্যা আগে পিছে হয়ে গেল, এতেই অনেক কিছু হয়ে যাবে। পুরাতন ফিতা ব্যবহার করা, পুরাতন ফিতা ব্যবহার করলে দেখা যাবে অনেক সংখ্যা মুছে গেছে বা 5কে 6 মনে হচ্ছে, এই ধরনের ভুল হইতে পারে। সুতরাং পুরানো ফিতা ব্যবহার করা যাবে না। আর পুরানো ফিতা ব্যবহার করলে এই দীর্ঘদিন ব্যবহারের ফলে ফিতা দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে যায়। দৈর্ঘ্যের পরিবর্তনটা আবার এখানে একটু সমস্যা আছে। ফিতার সামনের দিকটা সবসময় বেশি ব্যবহার করা হয়, মনে করো প্রথম 5 মিটার বা 10 মিটার বেশি ব্যবহার করা হয়, ফলে দেখা যায় যে প্রথম 5 মিটার বা 10 মিটারের দৈর্ঘ্যটা একটু বেড়ে যায়, কিন্তু পরের 5 মিটার বা 10 মিটার কম ব্যবহার করার ফলে ওই অংশটার দৈর্ঘ্য এতটা বৃদ্ধি পায় না। কিন্তু টোটাল দৈর্ঘ্যের 30 মিটারকে আমরা ধরে নিচ্ছি যে এটা দেখা গেল যে 30 মিটারে 10 সেন্টিমিটার বেশি হয়ে গেছে, কিন্তু এই 10 সেন্টিমিটার কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের বৃদ্ধি হয়েছে। সুতরাং এই ধরনের সমস্যা এড়ানোর জন্য পুরাতন ফিতা ব্যবহার করা যাবে না। এরপরে ভুল শোনা, ভুল লেখা, অর্থাৎ যে শিকলের পাঠ নিচ্ছে সে ভুল বলতেছে, যে সে যেটা বলল, যে ফিল্ড বুক লিখতেছে সে সেটা ভুল শুনলো, ভুল শুনে ভুল লিখলো। ভুল দিক থেকে শিকলের পাঠ গ্রহণ করা, শিকলের 0 আর শেষ প্রান্ত এখানে মার্ক করা থাকে, সুতরাং ভুল করে উল্টা দিক থেকে পাঠ গ্রহণ করা যাবে না। অর্থাৎ শিকল টানার সময় 0 প্রান্তটা সামনে থাকবে এবং ইয়ের প্রান্তটা পিছনে থাকবে, 0 প্রান্তটা সামনে থাকবে, শেষ প্রান্তটা পিছনে থাকবে। এখন আমরা দেখি শিকল যদি অতিরিক্ত লম্বা বা খাটো হয় তাহলে আমরা কি সংশোধন করব। যেমন একটা শিকল আছে, এখানে পরিমাপ করে দেখা গেল যে শিকলটা লম্বা, কিছুটা লম্বা, যেই হয়তো এখানে গায়ে লেখা আছে 30 মিটার, কিন্তু শিকলটা পাওয়া গেল 10 সেন্টিমিটার বেশি বা 5 সেন্টিমিটার বেশি, তার মানে কি এই শিকল দিয়ে কাজ করব না? না, এই শিকল দিয়ে অবশ্যই কাজ করব। তো এই যে এটার যে প্রকৃত দৈর্ঘ্যের যে একটা পরিবর্তন হয়ে গেছে, এটাকে মাথায় রেখেই এই শিকল দিয়ে কাজ করতে হবে। তাহলে এটার সূত্র হচ্ছে, দৈর্ঘ্য পরিমাপ যখন করব, সংশোধনের সূত্র হচ্ছে dl সমান d প্রাইম l প্রাইম। l হচ্ছে প্রথমের যে l, এই l হচ্ছে শিকলের প্রকৃত বা নামীয় দৈর্ঘ্য, অর্থাৎ শিকলের গায়ে যত মিটার লেখা আছে। আমরা জানি যে শিকলের দৈর্ঘ্য মিটার শিকল যদি হয় তাহলে 10 মিটার, 15 মিটার, হ্যাঁ, 20 মিটার, 25 মিটার, সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 30 পর্যন্ত হচ্ছে আমার বিভিন্ন ধরনের শিকল আছে। এটা হচ্ছে মিটার শিকল। আর যদি আমি ফিটে যাই, গান্টার শিকল আছে, এরপর প্রকৌশল শিকল আছে, রেভিনিউ শিকল আছে। তাহলে যেই শিকলই হোক, এটার নাম যত লেখা থাকবে এটা হচ্ছে নামীয় দৈর্ঘ্য, অর্থাৎ প্রথম অংশটা হচ্ছে শিকলের দৈর্ঘ্যে, শিকলের যত মিটার শিকল ব্যবহার করা হয়েছে এটা বলা থাকবে, সেটাই। আর এল প্রাইম মাঠে বা কাজ করার সময় প্রাপ্ত রেখার দৈর্ঘ্য, অর্থাৎ যেই রেখাটাকে পরিমাপ করা হইলো, সম্পূর্ণ রেখাটা, মনে করো এটা 1 কিলোমিটার পরিমাপ করা হইলো, তাইলে এইটা হচ্ছে পরিমাপকৃত, মানে ওই শিকল দিয়ে, যেই শিকলটা আমি মাঠে ব্যবহার করতেছি
প্রাপ্ত কাজ করার সময় প্রাপ্ত রেখার দৈর্ঘ্য, না সরি, এটা হচ্ছে শিকলের দৈর্ঘ্য। কাজ করার সময় শিকলের দৈর্ঘ্য প্রাপ্ত, এটা রেখার হবে না, এটা হচ্ছে সময় শিকলের দৈর্ঘ্য, অর্থাৎ শিকলের যেই দৈর্ঘ্যটা পাওয়া গেছে ডিস্টর্টেড দৈর্ঘ্য, অর্থাৎ 10 সেন্টিমিটার যদি বেশি থাকে তাহলে 30 যোগ 0.1 অর্থাৎ 30.1, হ্যাঁ, প্রাপ্ত দৈর্ঘ্য আর কি, মাঠে কাজ করার সময় প্রাপ্ত শিকলের দৈর্ঘ্য। এরপর ডি হচ্ছে প্রকৃত বা সংশোধিত অ্যাকচুয়াল রেখাটার যে প্রকৃত দৈর্ঘ্য কত হবে। আমরা এই ভ্রান্ত শিকল দিয়ে মেপে এটা পাইছি 1 কিলোমিটার, কিন্তু যেহেতু শিকলটা ভ্রান্ত ছিল আসলে এইটার মাপ 1 কিলোমিটার না, এর থেকে কম বা বেশি একটা কিছু হবে, সেটা হচ্ছে প্রকৃত। আর ডি প্রাইম হচ্ছে মাঠে প্রাপ্ত, অর্থাৎ এই যে 1000, এটা হচ্ছে মাঠে প্রাপ্ত 1000। তাহলে এইখানে যদি হয় তাহলে শিকলের নামীয় দৈর্ঘ্য 30 আর এল প্রাইম হচ্ছে 30.1, মানে যে শিকল দিয়ে মাঠে কাজ করা হয়েছে 30.1। এটা যদি খাটো হয় তাহলে 30 বিয়োগ 0.1 29.9 এরকম হবে। প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ সংশোধিত দৈর্ঘ্য ডি, আর মাঠে প্রাপ্ত অর্থাৎ ওই 30.1 মিটার শিকল দিয়ে যেই দৈর্ঘ্য পাওয়া গেছে অর্থাৎ 1000 মিটার বা 1 কিলোমিটার। এরপর আসো, যদি ক্ষেত্রফল হয় একই শিকল দিয়ে, ওই শিকলই আমরা ব্যবহার করব। একটা জিনিস খেয়াল রাখবে, তুমি শিকলের দৈর্ঘ্য 30.1 পেয়েছো, এর অর্থ তুমি প্রত্যেকবার পরিমাপের সময় 30.1 বলবে না, কারণ শিকলের কাজ যখন করা হয় তখন মিটার শব্দটা এখানে ব্যবহার করা হয় না, এখানে শিকল ব্যবহার করা হয়। এত শিকল এত লিঙ্ক, এখানে মিটার শব্দটা পরে আসে, কাজ করার পরে মিটার শব্দটা আসে। এখানে শিকলের জরিপ যখন করা হয় তখন শিকলের দৈর্ঘ্য বলতে বোঝায় যে 5 শিকল 6 শিকল, হ্যাঁ, কিন্তু যখন ম্যাথমেটিক্স অঙ্ক করা হয় তখন মিটারকে, এই শিকলকে মিটারে কনভার্ট করে নিতে হয়। তাহলে শিকলের প্রকৃত দৈর্ঘ্য একই রকম এল স্কোয়ার, এখানে স্কোয়ার আসবে, আগে দৈর্ঘ্য ছিল এই জন্য এল ছিল, এখানে যেহেতু ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, কিলোমিটার স্কোয়ার, একর, এগুলির একক হচ্ছে মিটার স্কোয়ার, এই জন্য এখানে লেংথের মিটারের স্কোয়ার হবে, আর এরিয়া তো স্কোয়ার, তার মানে স্কোয়ার থাকবে। এ এল স্কোয়ার সমান এ প্রাইম এল প্রাইম স্কোয়ার। শিকলের প্রকৃত বা নামীয় দৈর্ঘ্য আগের মতো, আর এল প্রাইম হচ্ছে যেই শিকল দিয়ে মাঠে কাজ করা হচ্ছে, শিকলের প্রাপ্ত দৈর্ঘ্য, মাঠে কাজ করার সময় দৈর্ঘ্য এল প্রাইম। আর এ হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল, এ প্রাইম হচ্ছে মাঠে কাজ করার সময় প্রাপ্ত জমির ক্ষেত্রফল, অর্থাৎ যেটা পাওয়া গেছে, যেটা প্রকৃত না, মাঠে যেটা পাওয়া গেছে। শিকল লম্বা হলে পরিমাপকৃত দৈর্ঘ্য বা ক্ষেত্রফল কম পাওয়া যায়, তাই সংশোধনী যোগবোধক হয়। শিকল লম্বা হলে সংশোধনী যোগ হবে, এটা মনে রাখতে হবে। শিকল যদি লম্বা হয়, লম্বা হলে সংশোধনী যোগ হবে, অর্থাৎ শিকল লম্বা হলে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল দৈর্ঘ্য কম পাওয়া যায়। কিভাবে কম পাওয়া যায় তাহলে এটা একটু দেখো। এইটা মনে করো একটা শিকল রেখা, একটা রেখা, এটা একটা 30 মিটার শিকল দিয়ে আমি পরিমাপ করব। 1 2 3 4 5 6, মনে করো 6 শিকল একটা 30 মিটার শিকল দিয়ে, শিকল তোমাকে ল্যাব থেকে শিকল দেওয়া হয়েছে 30 মিটার, তুমি এই শিকল দিয়ে পরিমাপ করে পেয়ে গেলা, যেই দৈর্ঘ্য পাবা সেটা মাঠে প্রাপ্ত দৈর্ঘ্য, হ্যাঁ, তার মানে ডি প্রাইম। ডি প্রাইম কত পেয়েছ? 1 2 3 4 5 শিকল মানে 150 মিটার। কিন্তু পরে দেখা গেল যে না, শিকলটা একটু লম্বা, 10 সেন্টিমিটার লম্বা, 30.1, দেখা গেল 30.1। তাহলে দেখো কি ঘটনাটা ঘটলো। তুমি এইখান থেকে এতটুকু এক শিকল যখন মাপছো তখন বলতেছো 30 মিটার, কিন্তু যেহেতু শিকলটা 10 সেন্টিমিটার লম্বা, তুমি প্রকৃত জায়গা থেকে 10 সেন্টিমিটার বেশি মেপে বলতেছো কম,
এখানে তুমি প্রকৃত কিন্তু মেপে ফেলছো 30.1 সেন্টিমিটার, 30.10 হ্যাঁ মিটার, এতটুকু পরিমাপ করে বলতেছো হচ্ছে 30 এক শিকল মাপছো, কিন্তু আসলে তুমি মিটার হিসাবে মাপছো 30.1। দৈর্ঘ্য এল প্রাইম হচ্ছে, যেহেতু এটা 15 সেন্টিমিটার লম্বা হয়ে গেছে, তাহলে 25 প্লাস 0.15 এত। আর প্রাপ্ত ক্ষেত্রফল এক্সকিউজ মি, প্রাপ্ত ক্ষেত্রফল 10 ইন্টু 4047 স্কোয়ার মিটার। এটা ওইভাবেই রেখে দিলাম, শেষে 7-এর পরে একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যেত। তো আমরা জানি এ এল স্কোয়ার সমান এ প্রাইম এল প্রাইম স্কোয়ার। এখান থেকে প্রকৃত ক্ষেত্রফল এ সমান দেখো 10.1206 পাওয়া গেল। এখানে তুমি এই একর, এখানে 40,470 না বসাইয়ে 10 বসালেও উত্তরটা সরাসরি একরে চলে আসতো। এখানে স্কোয়ার মিটারে না নিলেও উত্তরটা, যেহেতু এখানে দেয়া আছে একরে এবং তোমাকে বলে দেয় না যে ক্ষেত্রফল বর্গ ফিট বা বর্গ মিটারে দেখাও, তাহলে তুমি সরাসরি এখানে 40,470 না বসিয়ে 10 বসালেও চলতো। এরপর মাঠে কাজ করতে গিয়ে এই যে ভুল ভ্রান্তি যেগুলি হয়, সেগুলি ছাড়াও প্রাকৃতিক বা যান্ত্রিক কারণে কতগুলি ভুল হয়, সেগুলি সংশোধন করে কাজ করতে হবে। এই ভুলগুলি আসবে, এইগুলি কাজ করার একটা অংশই। এই ভ্রান্তিগুলি কাজের, এটাকে ভ্রান্তি বলা যাবে না, এটা কাজের একটা অংশ। পরম দৈর্ঘ্যের সংশোধনী, এই যেটাই আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে শিকল, সব শিকলের দৈর্ঘ্য নামীয় দৈর্ঘ্যে থাকবে না। কাজ করতে করতে বিভিন্ন কারণে এটা ছোট বা বড় হয়ে যাবে, এবং সেই শিকল দিয়ে আমাদের কাজও করতে হবে। তার মানে শিকল ছোট বা বড় হয়ে গেলে ওই শিকল দিয়ে আর কাজ করা যাবে না এমনটা না, ওই শিকল দিয়েই কাজ করতে হবে। তাহলে ওই ধরনের শিকল, অর্থাৎ কোনো শিকল যদি কাজে যাওয়ার আগেই জানা যায় যে এর দৈর্ঘ্যের পরিবর্তন আছে, অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্যে নাই, তখন আমরা, অর্থাৎ কোনো প্রকার টান, ঝুলন বা তাপমাত্রা পরিবর্তন এইসব কোনো কারণে না, স্বাভাবিকভাবেই দেখা গেল যে এটা প্রকৃত দৈর্ঘ্য থেকে কম আছে বা বেশি আছে, তখনই আমাদের এই সংশোধনটা আসবে, পরম দৈর্ঘ্যের সংশোধনী বা কারেকশন ফর অ্যাবসলিউট। এরপর তাপমাত্রার সংশোধনী, কারেকশন ফর টেম্পারেচার। এরপর টানের সংশোধনী, কারেকশন ফর পুল, কারেকশন ফর স্যাক বা ঝুলনের সংশোধনী, আর ঢালের সংশোধনী, কারেকশন ফর স্লোপ। এখন আসো পরম দৈর্ঘ্যের সংশোধনী। এটা সে আমরা কিছুক্ষণ আগে যেটা করেছি, ডিএল সমান ডি প্রাইম এল প্রাইম, সেটার মতোই ওইখানে সম্পূর্ণ দৈর্ঘ্যের সংশোধনীর উত্তরটা সরাসরি চলে আসছে। আর এখানে হচ্ছে যে সংশোধিত অংশটা, অর্থাৎ ডি প্রাইম মাইনাস ডি বা এল প্রাইম মাইনাস এল, ওই অংশটা এখানে, অর্থাৎ ডেল্টা অংশটা যেইটুকু বৃদ্ধি পায় সেই বৃদ্ধি অংশটা এখানে দিয়ে এই সূত্রটা তৈরি করা হয়েছে। সিএ হচ্ছে পরম দৈর্ঘ্যের জন্য সংশোধনী, অর্থাৎ নামীয় দৈর্ঘ্যের জন্য যেই সংশোধনী হবে সেটা হচ্ছে সিএ। এল সমান রেখার পরিমাপকৃত দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল দৈর্ঘ্য। আমি যদি 10 কিলোমিটার বা 2 কিলোমিটার পরিমাপ করি, সেটা হচ্ছে সেই রেখার দৈর্ঘ্য। সি হচ্ছে প্রতি শিকল দৈর্ঘ্যের জন্য সংশোধনী, সি প্রতি শিকলের জন্য সংশোধনী। আর স্মল এল হচ্ছে শিকলের নামীয় দৈর্ঘ্য। এখানে স্মল এল শিকলের নামীয় দৈর্ঘ্য, ক্যাপিটাল এল সম্পূর্ণ দৈর্ঘ্য বা পরিমাপকৃত দৈর্ঘ্য, আর সিএ কারেকশন ফর অ্যাবসলিউট পরম দৈর্ঘ্যের সংশোধনী, আর ক্যাপিটাল এল রেখার পরিমাপকৃত দৈর্ঘ্য। এটা ওই আগেরটার সাথে মিল আছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। তাপমাত্রার সংশোধনী, কারেকশন ফর টেম্পারেচার। যেমন আমাদের দেশে শীতকালে হোক বা গ্রীষ্মকালে হোক, সকাল 8টায় যদি কাজ শুরু করা যায়, দেখা যাবে যে 12টার সময় প্রচণ্ড তাপ, তখন দেখা যাবে যে যেই শিকল ম্যাটেরিয়ালস যেটা
স্টিলের হতে পারে বা প্লাস্টিকের হতে পারে। হ্যাঁ, এটার তাপমাত্রার কারণে এটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে। আবার যখন তাপমাত্রা কমে যাবে, শীতকাল যখন হবে, আবার যখন তাপমাত্রা কমলে এটা দৈর্ঘ্য কমে যাবে। এই যে টেম্পারেচার বৃদ্ধির কারণে বা হ্রাসের কারণে আমাদের দেশে হতে পারে, ইউরোপিয়ান কান্ট্রি যেখানে শীত প্রধান দেশ, ওইখানে ল্যাবে এক ধরনের তাপমাত্রা, ফিল্ডে আরেক ধরনের তাপমাত্রা। আবার যদি আফ্রিকান কান্ট্রি হয় যেখানে প্রচণ্ড তাপ গরম, সেখানে ল্যাবে এক ধরনের তাপমাত্রা, ফিল্ডে এক ধরনের তাপমাত্রা। আর তাপমাত্রা বৃদ্ধির ফলে ম্যাটেরিয়ালের দৈর্ঘ্য প্রসারণ ঘটবেই, আর তাপমাত্রা কমলে সংকোচন ঘটবে। এই জিনিসটাকে কনসিডার করেই এই কারেকশনটা আনা হয়েছে। তাহলে সিটি সমান কারেকশন ফর টেম্পারেচার ইকুয়াল টু আলফা ইন্টু টিএম মাইনাস T0 ইন্টু এল। এখানে আলফা হচ্ছে তাপীয় প্রসারণ গুণাঙ্ক, আর টিএম হচ্ছে টেম্পারেচার অ্যাট ডিউরিং মেজারমেন্ট, মাঠে তাপমাত্রা, আর T0 হচ্ছে ল্যাবে তাপমাত্রা। অর্থাৎ এই ফিতাটার দৈর্ঘ্য যে 30 মিটার, অর্থাৎ এটা 25 মিটার বা 30 মিটার, ল্যাবে যেই টেম্পারেচারে ফিতাটার দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে সেটাই হচ্ছে T0 ল্যাবের তাপমাত্রা। আর এল হচ্ছে সম্পূর্ণ পরিমাপকৃত দৈর্ঘ্য। আর এক ফিতার এক শিকলের জন্য যদি করা হয় তাহলে এক শিকলের দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য আর কি। এটা এক শিকলের জন্য করলে 30 মিটার বা 25 মিটার, আর সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য করলে এটা যদি 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পরিমাপ করা হয় তাহলে এল এর মান 2 কিলোমিটার হবে। এরপর টানের সংশোধনী। টানলে ফিতা বা টেপ বা শিকল লম্বা হবে। তাহলে টেনে যদি ব্যবহার করা হয়, কখন টানতে হয়, টানার প্রয়োজন পড়ে যেমন ভূমি যদি একবারে সমতল হয় তাহলে তো তুমি শিকল ভূমিতে বিছিয়ে মাপতে পারবে। আর ভূমি যদি তোমার এই ধরনের উঁচু নিচু হয় তখন তোমাকে এখানে একটা খুঁটি বা এখানে একটা খুঁটি দিয়ে সেই খুঁটির উপর দিয়ে শিকলটাকে টানতে হবে। তাহলে যদি না টানি তাহলে এই দৈর্ঘ্যটা চলে আসবে, এই যে একটা চাপ, বৃত্তচাপ তৈরি হয়েছে, এই বৃত্তচাপটা দৈর্ঘ্যের সাথে চলে আসবে। সুতরাং এইটা এড়ানোর জন্য খুঁটির উপরে রেখে, দুইটা খুঁটি নির্দিষ্ট দূরত্বে দুইটা খুঁটির উপরে রেখে টান প্রয়োগ করে মাপ গ্রহণ করতে হয়। তাহলে এইখানে টান হচ্ছে, এই সূত্রটা হচ্ছে সিপি সমান পিএম মাইনাস P0 ডিভাইড বাই AE ইন্টু এল। পিএম হচ্ছে পুল ডিউরিং মেজারমেন্ট, অর্থাৎ যত টানে শিকলটির পরিমাপ গ্রহণ করা হয়েছে, মাঠে যেই টানে কাজ করা হয়েছে। আর P0 হচ্ছে ল্যাবরেটরিতে যেই টানে এইটার নামীয় দৈর্ঘ্যটা ঠিক করা হয়েছে। অর্থাৎ এটা নামীয় দৈর্ঘ্য ঠিক করতে, ধরো মনে করো একটা শিকল যেটা দিয়ে কাজ করবা সেটা মনে করো 29 থেকে 5 সেন্টিমিটার কম আছে। দেখা গেল যে এখানে 20 কেজি টানলে বা 10 কেজি টানলে ওইটা 30 মিটার হয়ে যায়। তাহলে সেই পরিমাণ টানটা হচ্ছে P0। আর যদি কোনো প্রকার টান প্রয়োগ না করেই 30 মিটার পাওয়া যায় বা 25 মিটার পাওয়া যায় তাহলে P0 এটার মান হচ্ছে 0। এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া অফ দ্য ট্যাপ অর চেইন, ক্রস সেকশন এরিয়া। তাহলে টেপ তো লম্বা, একটা এরকম লম্বা টেপ, এটার গায়ে এইভাবে দাগ কাটা আছে, নাম সংখ্যা লেখা আছে। আর এটার একটা ক্রস সেকশন খুবই ছোট, না, এই টেপের ক্রস সেকশন খুবই ছোট, এই ধরনের ক্রস সেকশন। এই ক্রস সেকশন এরিয়া, এইটা হচ্ছে এ। ই হচ্ছে এটা যে ম্যাটেরিয়াল তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। যেই ম্যাটেরিয়ালের হবে, এটা স্টিলের হতে পারে, নাইলনের হতে পারে, আরও নিকেলের হতে পারে, যেই পদার্থের হবে তার ই। আর এল হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে এটা প্লাস হবে না মাইনাস হবে, সিপি এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা নির্ভর করবে এটার উপরে। এখান থেকে মাইনাস আসলে মাইনাস হবে, প্লাস আসলে প্লাস হবে। অর্থাৎ সংশোধনীটা তুমি যোগ করবে না বিয়োগ করবে সেটা নির্ভর করবে হচ্ছে একে চিহ্ন থেকে যা আসে। আর এর আগেরটা যেটা ছিল
এখানেও চিহ্ন থেকে যা আসে, চিহ্ন থেকে পজিটিভ আসলে পজিটিভ হবে, নেগেটিভ আসলে নেগেটিভ হবে। আর প্রথমটা নিয়ে তো আমরা আলোচনা করেছি। এবার ঝুলনের জন্য একটা জিনিস মনে রাখবে, ঝুলন এবং টান এই দুটো একসাথেই সংগঠিত হয়। যেখানে ঝুলন আসবে সেখানেই টান আসবে। যেমন কোনো একটা জায়গায় এরকম উঁচু নিচু, তো এইখানে তুমি একটা খুঁটি, এখানে একটা খুঁটি মনে করো একটা শিকল 30 মিটার, এটাকে 3টা খুঁটি দিলে, বিভিন্ন মাপের 3টা খুঁটি দিয়ে এটাকে সোজা রাখতে পারতেছো। তাহলে তারপরেও তুমি যতই টানো সেখানে কিন্তু একটু সামান্য হলেও ঝুলন আসবে, এরকম ঝুলবে, স্যাগ বলে এটাকে। সামান্য একটা অধিবৃত্তাকার চাপ তৈরি হবে, যার জন্য এই ঝুলনের জন্য দৈর্ঘ্যের কিছুটা কম বেশি সংগঠিত হবে। আবার এই ঝুলনটা করার জন্য অবশ্যই এটাকে টেনে রাখতে হয়েছে। আমি যদি টেনে না রাখতাম তাহলে নিজস্ব সেলফ ওয়েটের কারণে শিকলটা এরকম নিচে পড়ে যেত, শিকলটা গ্রাউন্ডে পড়ে যেত। যার জন্য এটা সোজা রাখার জন্য, যতটা সম্ভব সোজা রাখার জন্য এখানেও টান প্রয়োগ করা হয়েছে। এই যে পি, এই টান প্রয়োগ করা হয়েছে। তাহলে এই যে ঝুলন এবং টান এই দুটো একসাথেই হয়। তাহলে এর আগে আমরা টানের কথা বলছি, এখন দেখো ঝুলন। ঝুলনের সংশোধনী সিএস, কারেকশন ফর স্যাগ। এন হচ্ছে এই চিত্রটা যে এখন আঁকলাম, স্প্যান সংখ্যা। একটা খুঁটি থেকে আর একটা খুঁটির দূরত্বকে স্প্যান বলা হয়। তুমি অনেকগুলি স্প্যান যদি হয়, তুমি দেখা গেল একবার উঁচু নিচু জায়গা, যার জন্য তোমাকে অনেকগুলি স্প্যান করতে হলো, এগুলি হচ্ছে স্প্যান সংখ্যা। এটা মনে করো 30 মিটার, তাহলে প্রতিটা স্প্যান 15 করে আছে, 15 মিটার করে স্প্যান আছে। 30 মিটার শিকল দিয়ে কাজ করতেছ, তাহলে এখানে স্প্যান হচ্ছে 3টা। এখানে এগুলি হচ্ছে N1, N2, N3, এগুলি হচ্ছে স্প্যান সংখ্যা। আর এল হচ্ছে স্প্যান দৈর্ঘ্য। এখানে স্প্যান হচ্ছে 15 স্প্যানের দৈর্ঘ্য। আর ওমেগা হচ্ছে প্রতি মিটার ফিতার ওজন, প্রতি মিটার ফিতার ওজন। এটা তোমার ওজন বের করার তথ্য দেওয়া থাকবে। তোমরা ভলিউমকে ঘনত্ব দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। এই সূত্রটা তোমাদের লাগবে। ওজন বের করতে গিয়ে লাগবে হচ্ছে ভলিউম ইনটু ঘনত্ব। তোমার দেখা যাবে যে অঙ্কে ঘনত্ব দেওয়া থাকে, আর ভলিউম, ট্যাপের ভলিউম বের করবে। তাহলে ট্যাপ এরকম লম্বা, একটু আগে দেখাচ্ছি এরকম লম্বা, আবার একটু ক্ষেত্রফল আছে। তাহলে এই ক্ষেত্রফল ইনটু লেংথ দিয়ে তুমি ভলিউম বের করতে পারবে। এই ভলিউমকে ঘনত্ব দিয়ে গুণ করলে টেপের ওজন পেয়ে যাবা, সম্পূর্ণ টেপের ওজন পেয়ে যাবা। সম্পূর্ণ টেপের ওজনকে ওর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে, 30 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রতি মিটারের ওজন বের হবে। তাহলে এই এল, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা স্প্যানের ওজন, এটা প্রতি মিটারের ওজন, আর এটা হচ্ছে স্প্যানের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে স্প্যানের ওজন ডিভাইডেড বাই মাঠে যে পরিমাণ টানে স্যাগ সংগঠিত হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ টানে কাজ করা হচ্ছে, বা আমি আগের অঙ্কটা হিসাবে হইলে এটা পিএম। তাহলে এখানে দেখো ওমেগা এল প্রতি স্প্যানের ওজন, আর এটা হচ্ছে স্প্যান সংখ্যা, আর এল হচ্ছে
একটা স্প্যানের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 24 সূত্রের। তাহলে এখান থেকে এই সূত্রগুলি, দুইটি সাপোর্টের মধ্যবর্তী দূরত্বকে স্প্যান বলে, এটা হচ্ছে, আর এন হচ্ছে স্প্যানের সংখ্যা। নো কোশ্চেন, হ্যাঁ, কোনো কোশ্চেন নাই তোমাদের, তোমরা সব বুঝতে পারতেছো, যে 19 জন দেখতেছো সবাই বুঝতে পারতেছো। এখানে একক নিয়ে, যেমন এখানে দেখো ক্ষেত্রফল, তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এগুলি তোমরা ফিজিক্সে পড়ছো, সেজন্য এগুলির একক সম্পর্কে তোমাদের ধারণা আছে। এরপর সবশেষ হচ্ছে ঢালের জন্য সংশোধনী। ঢাল, তোমরা ঢাল নিয়ে আমরা আগেও কথা বলছি। এটা হচ্ছে ঢাল। ভূমি যদি, এটা যদি ভূমি হয়, মাটি যদি এইভাবে হয়, তা আমরা শিকল দিয়ে এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি, এল, এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি, কিন্তু আমার লাগবে হচ্ছে এই দৈর্ঘ্যটা ডি, হরিজন্টাল ডিস্টেন্সের প্রয়োজন। আমরা এই উচ্চতা যদি এইচ, যদি ধাপ এরকম স্টেপ স্টেপ পরিমাপ করে যদি এইচ এর মানটা বের করতে পারি, বা অ্যাঙ্গেল দিয়ে যদি এইচ এর মানটা বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো হচ্ছে এইচ স্কোয়ার সমান 2L। এটা যদি ক্যাপিটাল এল হয় তাহলে 2L, এইটা সবসময় বিয়োগ বোধক হবে। এইচ হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী খাড়া দূরত্ব, আর এল হচ্ছে দুই সাপোর্টের মধ্যবর্তী তির্যক দূরত্ব। তাহলে এইচ স্কোয়ার বাই 2L এইটা দিয়েও করতে পারি, অথবা আমরা অ্যাঙ্গেল যদি বের করতে পারি, আর এটা অতিভুজ আর অ্যাঙ্গেল আমার লাগবে হচ্ছে এইটা। তাহলে ভূমি আর অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন থিটা। সাইন থিটা সমান কী হবে? না, কস থিটাতে যাবো আমরা। কস থিটা সমান ব্রাউন হেয়ার ডি বাই এল, ডি বাই এল। সুতরাং আমরা যদি ডি বের করতে চাই, তাহলে ডি সমান হবে হচ্ছে এল কস থিটা। আমরা এই অ্যাঙ্গেলটা বিভিন্নভাবে বের করতে পারি, আমরা বক্স এক্সটেন্ড যন্ত্র দিয়ে বের করতে পারি, এর আগে আলোচনা করেছিলাম। তাহলে এগুলো দিয়ে বের করে আমরা এইখান থেকে ডি এর মান বের করতে পারবো। এখন দেখো সময় আছে 20 মিনিট। সময় শেষ, 5 মিনিট আছে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আদর্শায়িত একটি 50 মিটার ইস্পাতের ফিতা দিয়ে মেপে এ ও বি বিন্দুর মধ্যবর্তী 2 কিলোমিটারের দৈর্ঘ্য পাওয়া গেল। যদি 50% বা অর্ধেক পরিমাপের উষ্ণতা ছিল, অর্ধেক মাপার সময় উষ্ণতা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দেখো 15 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল ল্যাবে তাপমাত্রা, আর অর্ধেক 1 কিলোমিটার পরিমাপের সময় দৈর্ঘ্য তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড, বাকি অংশটুকু 26 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আলফার মান দেওয়া আছে 1.2 × 10⁻⁶ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপীয় প্রসারণ গুণাঙ্ক। এখন বলতেছে এ বি রেখার প্রকৃত দৈর্ঘ্য কত। এখন দেখো প্রথম অংশের জন্য আমরা সূত্র এটা আগেরটাই জানি, সিটি সমান আলফা Tm-T0 × L। এখানে আমরা 20 ডিগ্রি আর 15 ডিগ্রি এই মানগুলি বসাই দিলে এখানে আসতেছে, যেহেতু এখানে সূত্র থেকে পজিটিভ আসতেছে, এটা পজিটিভ। অনুরূপভাবে দ্বিতীয় অংশের জন্য এটা আসতেছে, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যের জন্য আসতেছে 0.192 মিটার। এই হচ্ছে তাপমাত্রা সংশোধনী। এরপর আছে শূন্য টানে, অর্থাৎ কোনো প্রকার টান প্রয়োগ না করেই ল্যাবরেটরিতে 50 মিটার একটা ইস্পাতের ফিতা পাওয়া গেল। এটা দিয়ে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2 কিলোমিটার পাওয়া গেল। ফিতার প্রস্থচ্ছেদ 3 মিলিমিটার বাই 1.25 মিলিমিটার, অর্থাৎ এটার চ্যাপটা হচ্ছে 3 মিলিমিটার, আর থিকনেস খুবই কম 1.25 মিলিমিটার। যদি সম্পূর্ণ রেখা পরিমাপে 22 কেজি টানে সমদূরত্বে
3 খুঁটির উপর রেখে ফিতাটি ব্যবহার করা হয়। একটু আগে যে আমরা খুঁটির কথা বলছিলাম, তাহলে 3টা খুঁটি যদি দেওয়া হয় তাহলে স্প্যান হবে 2টা। যতটা খুঁটি দিবে স্প্যান সংখ্যা তার থেকে একটা কম হবে। তবে এ বি রেখার প্রকৃত দৈর্ঘ্য কত? হ্যাঁ, এটা পরিমাপ করা হয়েছে কিন্তু 2 কিলোমিটার মানে 2000 মিটার, আর ফিতার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। আর ফিতাকে প্রত্যেকবার 2টা স্প্যান বা 2টা ভাগ করে নেওয়া হয়েছে, অর্থাৎ 25 মিটার করে করে স্প্যান করে পরিমাপ করা হয়েছে। এ বি রেখার উচ্চতার পার্থক্য 20 মিটার, আর 1 ঘন সেন্টিমিটার ইস্পাতের ওজন 7.75 গ্রাম, অর্থাৎ এটা ঘনত্ব। ঘনত্ব সমান এত, স্থিতিস্থাপক গুণাঙ্ক এত। এখন তোমার যেই সব তথ্য দেয়া থাকবে সেই তথ্যের উপর ভিত্তি করেই তুমি সংশোধন বের করতে হবে। যেমন এখানে তাপমাত্রা দেয়া নাই, তাহলে এখানে তাপমাত্রা সংশোধন বের করতে হবে না। এখানে তাপমাত্রার কথা বলা থাকলে এখানে তাপমাত্রা সংশোধন বের করতে হইতো। তাহলে যেই তথ্যগুলি আছে সেখানে দেখা যাচ্ছে যে টানের জন্য এবং ঝুলনের জন্য এই 2টা সংশোধন বের করতে হবে। তাহলে টানের জন্য এই তথ্যগুলি এখানে দেয়া আছে, তাহলে টানের জন্য সংশোধনী এটা এখানে পজিটিভ আসছে, সুতরাং এটা পজিটিভ। আর ঝুলনের জন্য সিএস সমান এই ঝুলানোটা খুব ইম্পর্ট্যান্ট। এটি কিন্তু তোমার একবারে সার্ভিং 4 অর্থাৎ অ্যাডভান্স সার্ভিংয়ে পর্যন্ত এই অঙ্কটা আছে, সুতরাং একটু ভালো করে বুঝে নাও। এই স্মল এল স্প্যান দৈর্ঘ্য যেহেতু 3টে, এটা এখানে 3 দিয়ে ভাগ করছি না, এটা 2 দিয়ে ভাগ হবে, তাহলে 50 ভাগ 2 হচ্ছে 25 মিটার। এটা হচ্ছে স্প্যান দৈর্ঘ্য, যেহেতু 3টা খুঁটি দেওয়া হয়েছে তাহলে স্প্যান হচ্ছে 2টা। তাহলে স্প্যান সংখ্যা কত? এই 2 কিলোমিটারে কতটা স্প্যান লাগছে? তাহলে 25 দিয়ে ভাগ করলে প্রতি স্প্যানের দৈর্ঘ্য যেহেতু 25, তাহলে দেখা গেছে যে 80টা স্প্যান লাগছে। তাহলে ঘনত্ব রো দেয়া আছে 7.75 গ্রাম পার সিসি। ট্যাপের ভলিউম হবে এএল, এরিয়া ইন্টু লেংথ। হ্যাঁ, এটাকে সেন্টিমিটারে নিয়ে গেছি, 50 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে ভলিউম। ওয়েট অফ 50 মিটার ট্যাপ, 50 মিটার ট্যাপের ওজন হচ্ছে ভলিউম ইন্টু ঘনত্ব, তাহলে এটা ভলিউম ইন্টু ঘনত্ব, তাহলে 1.47 এত কেজি। হ্যাঁ, তাহলে প্রতি মিটারের ওজন কত হবে? এটাকে 50 দিয়ে ভাগ করলে এত কেজি পাওয়া যাবে। তাহলে প্রতি মিটারের ওজন এত। আর স্প্যানের ওজন, এটাকে 50 দিয়ে গুণ করলে স্প্যানের ওজন, 25 দিয়ে গুণ করলে স্প্যানের ওজন পাওয়া যাবে। যাই হোক, এই হচ্ছে সূত্র। সূত্রে পুট করে দিচ্ছি এন এর মান 80, এল এর মান 25, সূত্রে 24, আর প্রতি স্প্যানের ওজন বের করছে এটা 25 দিয়ে গুণ করে, 1 মিটারকে 25 দিয়ে গুণ করে ডিভাইডেড বাই 22, যেহেতু 22 কেজি টানে কাজ করা হচ্ছে, তাহলে এখানে এটা নেগেটিভ হবে। তাহলে রেখাটার প্রকৃত দৈর্ঘ্য 2000 প্লাস এত মাইনাস এত, তাহলে এই প্রকৃত দৈর্ঘ্য পাওয়া যাবে এটা। অ্যাসাইনমেন্ট তোমাদের গুগল ক্লাসে দেওয়া হয়ে গেছে, তোমরা এখান থেকে দেখে এই 3টা জমা দিবে। আর গুগল এছাড়া ইউটিউবে এগুলি তোমরা দেখতে পাবে, ইউটিউব থেকেও দেখতে পরবর্তীতে দেখে নিবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক।